আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাই। আজকের বাছাই করে এক্সক্লুসিভ খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। জুড়ে থাকুন একেবারে শেষ পর্যন্ত। আপনার মতামত যদি থাকে, কী ধরনের খবর দেখতে চাইছেন, কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর যদি নতুন এসে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের রোজ বাংলা নিউজ পেজটিকে ফলো করতে ভুলবেন না। আরও একটি জেলার নাম পরিবর্তন করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার পালা গাজিয়াবাদ জেলার। উত্তরপ্রদেশে যোগী সরকার গঠনের পর থেকে সেখানে নাম পরিবর্তনের ধারা অব্যাহত। এবার গাজিয়াবাদ জেলার নাম পরিবর্তনের পথে যোগী সরকার। নতুন নাম কি হবে তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যে। ওই কমিটি ইতিমধ্যে 3টি নাম স্থির করেছে। নামগুলি হলো গজপ্রস্থ, দুধেশ্বর নাথ নগর এবং হরনান্দিপুরম। এই 3টি নাম ইতিমধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। গাজিয়াবাদের মেয়র সুনিতা দয়াল জানিয়েছেন, প্রচুর মানুষ এই নাম পরিবর্তনের জন্য তাকে অনুরোধ করেছিলেন। তারপরেই তারা মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পেশ করেন। সেই মতো 3টি নাম পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অদূর ভবিষ্যতে গোটা বিশ্বের চালিকা শক্তি হবে ভারত। শীঘ্রই 35 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে ভারত, জানালেন মুকেশ আম্বানি। 2047 সালের মধ্যে 35 ট্রিলিয়ন অর্থনীতির দেশ হয়ে উঠবে ভারতবর্ষ। তার মধ্যেই গুজরাটই 3 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে। বুধবার গুজরাট বাণিজ্য মেলায় এই কথা জানিয়েছেন মুকেশ আম্বানি। তিনি বলেন, পৃথিবীর কোনো শক্তি ভারতকে 2047 সালের মধ্যে 35 ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়া থেকে কোনোভাবেই আটকাতে পারবে না। গুজরাটের বৃদ্ধিতে রিলায়েন্সের অবদানও তুলে ধরেন তিনি এদিন। পাশাপাশি আগামী 10 বছরে গুজরাটের বৃদ্ধিতে বিনিয়োগ করবেন বলেও জানিয়েছেন রিলায়েন্স কর্তা। রিলায়েন্স গুজরাটকে ইকো ফ্রেন্ডলি রাজ্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলে তিনি জানিয়েছেন। রিলায়েন্সের কর্ণধার জানান, 2030 সালের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তির মাধ্যমে গুজরাটের অর্ধেক শক্তির চাহিদা পূরণের লক্ষ্যে সহায়তা করব আমরা গুজরাটকে। নতুন প্রকল্পের ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মাসে মিলবে 10,000 টাকা করে ভাতা বা স্টাইপেন্ড। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা পাবেন মাসে 10,000 টাকা করে। এই প্রকল্পের মাধ্যমে হাতে কলমে সরকারি দপ্তরের কাজ শিখে নিতে পারবেন এবার কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করলেন মুখ্যমন্ত্রী। স্নাতক স্তর পলিটেকনিক, আইটিআই অথবা সমতুল্য পরীক্ষায় 60% 60% নম্বর পেয়ে পাশ করলে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে পারবে পড়ুয়ারা। সর্বোচ্চ 40 বছর বয়সীরা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে সরকার অধীনস্থ ব্লক, মিউনিসিপ্যালিটি, জেলা অফিস, বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হাতে কলমে শিখবে পড়ুয়ারা, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অন্তর্ভুক্ত ইন্টার্নরা 1 বছরের জন্য প্রতি মাসে 10,000 টাকা করে স্টাইপেন্ড পাবেন। আপাতত 1 বছরের জন্য 2,500 পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 22 জানুয়ারি ঘটা করে উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের। উদ্বোধনে থাকছেন খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমন্ত্রণ জানানো হয়েছে সোনিয়া গান্ধীকে। তিনি কি উপস্থিত থাকবেন কি জানা যাচ্ছে, চলছে জল্পনা। রাম মন্দির উদ্বোধন যত এগিয়ে আসছে জোরালো হচ্ছে প্রস্তুতি, সেই সঙ্গে বাড়ছে একাধিক বিষয়ে জল্পনা। তার মধ্যে অন্যতম উদ্বোধনের দিন কোন কোন হেভিওয়েট নেতামন্ত্রী উপস্থিত থাকছেন সেদিন। বিরোধী দলের নেতামন্ত্রীরা উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে বুধবার স্পষ্ট জানা গেল, কংগ্রেস প্রত্যাখ্যান করছে রাম মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানের আমন্ত্রণ। বুধবার কংগ্রেস শিবির বিবৃতি দিয়ে জানিয়ে দিল, রাম মন্দির উদ্বোধনকে বিজেপি এবং আরএসএস তাদের অনুষ্ঠান হিসেবে তুলে ধরছে এবং সেটিকে ব্যবহার করছে ভোটের প্রচারের জন্য। সেই কারণে হাত শিবিরের নেতা নেত্রীরা উপস্থিত থাকছেন না রাম মন্দিরের উদ্বোধনে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, লোকসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। 22 জানুয়ারি অনুষ্ঠানে তারা উপস্থিত থাকবেন কিনা সেই প্রশ্নের মাঝে হাত শিবির ঘোষণা করল, যারা আমন্ত্রণ পেয়েছেন তারা সেদিন উপস্থিত থাকছেন না। পড়ুয়ার মুখে প্রস্রাব পুলিশ কনস্টেবলের। অভিযোগ উঠল হেড কনস্টেবলের বিরুদ্ধে। অমানবিক ঘটনার সাক্ষী থাকল কানপুর। পুলিশের হেড কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক ছাত্রের মুখে প্রস্রাব করার। উত্তরপ্রদেশের কানপুরে ওই কনস্টেবলের পাশাপাশি অভিযুক্ত আরও 12 জন।
নির্যাতিত 23 বছরের ওই যুবকের নাম আয়ুষ দ্বিবেদী। MCA পড়ুয়া দ্বিবেদী সম্ভবত কোনো মেয়ের সঙ্গে দেখা করতে সিভিল লাইন এলাকায় এসেছিলেন। অভিযোগ, সেই সময় তাকে ভয় দেখিয়ে 5 কিলোমিটার দূরে কুপারগঞ্জে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাকে চরম নিগ্রহ করা হয়, তার মুখে প্রস্রাব করে দেন তারা, এমনকি চটিতে ফেলা থুতুও চাটতে বাধ্য করা হয় ওই পড়ুয়াকে। ভয় দেখাতে নির্যাতিতার কানের পাশে বুলেটও ছোড়া হয়। প্রসঙ্গত, গত অক্টোবরে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছিল ওই পড়ুয়ার বিরুদ্ধে। অভিযোগকারী ছিলেন হেড কনস্টেবল ধর্মেন্দ্র যাদব, যার বিরুদ্ধে মুখে প্রস্রাবের অভিযোগ উঠেছে। পুলিশ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। এখনও অবধি এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত করছে স্থানীয় পুলিশ। রাজ্যের নেতা মন্ত্রীরা চুরি করতেই ব্যস্ত। ইতিমধ্যেই লেগেছে শাসক দলের গায়ে চোরের তকমা। বালি চুরি, কয়লা চুরি, চাকরি চুরির একাধিক অভিযোগ। জেলবন্দি রয়েছেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী থেকে অন্যান্য হেভিওয়েট নেতা এবং মন্ত্রীরা। তার মাঝেই ভাতা দিতে গিয়ে, ভাতা এবং দান করতে গিয়ে এবার ফকির হলো প্রায় রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরে একাধিক শূন্যপদ, সংকট কর্মীর রাজ্যের দপ্তরে দপ্তরে। তাই এবার রাজ্য খাদ্য দপ্তরে এসআই সংকট মেটাতে লিয়েনের মাধ্যমে কর্মী দিচ্ছে লালবাজার, এমনটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কলকাতা পুলিশ থেকে এবার লিয়েন পদ্ধতির মাধ্যমে কর্মী নিয়োগ করছে রাজ্য খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরের এসআই পদে নিয়োগ করা হবে লিয়েনে আসা কলকাতা পুলিশের ওই কর্মীদের। মূলত খাদ্য দপ্তরে এসআই পদে কর্মী সংকট মেটাতে এই উদ্যোগ বলে মনে করছে রাজ্য প্রশাসনের একাংশ। লালবাজারের এক বিশেষ সূত্রে এই খবর জানা গিয়েছে। এতকাল কলকাতা পুলিশ থেকে এসআই সার্জেন্টরা NIA, CBI, SIB, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশনের মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডেপুটেশনে যেতেন, কিন্তু কলকাতা পুলিশ থেকে রাজ্য সরকারের অধীন খাদ্য দপ্তরে লিয়েনের মাধ্যমে এই কর্মী যাওয়ার নজির এই প্রথম। কারণ চরম সংকট রাজ্যের বিভিন্ন দপ্তরে দপ্তরে কর্মীর। এই উদ্যোগ শুরু হয়েছিল 2020 সালের মার্চ মাসে খাদ্য দপ্তরের দিক থেকে। কারণ দীর্ঘদিন ধরেই রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরে এসআই পদে কর্মী নিয়োগ বন্ধ। ফলে খাদ্যে ভেজাল ঠেকাতে দোকান বাজারে নজরদারি অভিযান কার্যত তলানিতে ঠেকেছিল বলে অভিযোগ উঠতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি কলকাতা পুলিশ থেকে সমতুল পদমর্যাদার কনস্টেবলদের খাদ্য দপ্তরে এসআই পদে নিয়োগের পরিকল্পনা করে খাদ্য দপ্তর। এর ফলে একদিকে নতুন করে কর্মী নিয়োগের আর্থিক দায়ভার রাজ্য সরকারের ঘাড়ে চাপবে না, তেমনি বাজারে দোকানে অভিযান চালানোর সময় পুলিশ কর্মীদের দক্ষতাও কাজে লাগবে বলে জানাচ্ছে রাজ্য খাদ্য দপ্তর। কিন্তু সমস্যা একটাই, খাদ্য দপ্তরের মতোই কলকাতা পুলিশও দীর্ঘদিন কনস্টেবল নিয়োগ বন্ধ। একাধিক কর্মী সংকট মারাত্মক আকার নিয়েছে। কলকাতা পুলিশও কর্মী সংকট। থানা ফাঁড়ি কার্যত চলছে সিভিক ভলেন্টিয়ারদের কাঁধে ভর করে। এই অবস্থায় খাদ্য দপ্তরের লিয়েনে যাওয়ার রাস্তা খুলে গেলে কনস্টেবলদের একটা বড় অংশ খাদ্য দপ্তরে চলে যেতে চাইবে। রাজ্যের কৃষক ভাইদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। 50 থেকে 60% ভর্তুকিতে আধুনিক কৃষি যন্ত্রপাতি নেবার জন্য শুরু হলো দ্বিতীয় দফায় আবেদন। 2023-24 বর্ষে দ্বিতীয় দফায় সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ পাচ্ছেন আপনারা। কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে, যে সকল কৃষকের, এছাড়া সরকারি যে কোনো দপ্তর দ্বারা স্বীকৃত কৃষক গোষ্ঠী, কৃষক উৎপাদক সংস্থা, কৃষি সমবায় সংস্থা মাটির কথা ওয়েবসাইট থেকে আগামী 5ই জানুয়ারি সকাল 11টা থেকে 21 জানুয়ারি 2024 পর্যন্ত এই ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি নিতে চাইলে আবেদন করতে পারবেন। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের ছাপানো প্রতিলিপি সমস্ত আপনার নথিসহ আপনার ব্লক কৃষি অধিকরণ দপ্তরে জমা করতে হবে 22 জানুয়ারি বিকেল 5টার মধ্যে। FSSM প্রকল্পে পাওয়ার টিলার, সোলার পাম্প নিতে আগ্রহী কৃষকের কমপক্ষে 1.0 একর জমির মালিকানা থাকতে হবে। পাওয়ার টিলার, সোলার পাম্প সেট, কৃষি ড্রোন প্রভৃতি শক্তিচালিত যন্ত্রের জন্য FSSM প্রকল্পে ভর্তুকি যন্ত্রভেদে 50 থেকে 60% পাবেন। সর্বোচ্চ আপনি 3 লক্ষ টাকা ভর্তুকি পাবেন। এছাড়াও স্প্রে মেশিন, থ্রেশার প্রভৃতি ছোট যন্ত্রের জন্য OTA SFI প্রকল্পে আপনাকে আবেদন করতে হবে। সেখানে ভর্তুকি মোট দামের 50% পেয়ে যাবেন। সর্বোচ্চ ভর্তুকি পেয়ে যাবেন 10,000 টাকা পর্যন্ত। এর
ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে। এই প্রকল্পে কৃষক সরাসরি নিজের বা অন্যের কম্পিউটার কিংবা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে এই আবেদন করতে পারবেন। ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন আপনারা কিন্তু আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। যুবশ্রী প্রকল্পে বেকার ভাতা প্রতি মাসে 1500 টাকা করে। রাজ্যে ক্ষমতায় আসার পর বাংলার মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করেছিলেন। অনেক বেকার যুবক যুবতী বেকার ভাতা পাচ্ছেন যুবশ্রী প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা করে। তাদের জন্য গুরুত্বপূর্ণ নোটিশ। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15ই জানুয়ারি 2024 থেকে 4 ফেব্রুয়ারি 2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। তো দেখছেন এই ওয়েবসাইটের উপরেই সাবমিট অ্যানেক্সার 3 দেখা যাচ্ছে। 15ই জানুয়ারি থেকে এখানে গিয়ে আপনাকে অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে। যারা ভাতা পাচ্ছেন অ্যানেক্সার 3 যদি আপনি এই ডেটের মধ্যে সাবমিট না করেন, জমা না করেন, আপনার ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং যারা আবেদন করেছেন ভাবছেন এখনও কেন ভাতা পাচ্ছে না, তাদের জন্য জানিয়ে দিই নতুন কোনো লিস্ট কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি। নতুন লিস্ট এলে আপনাদেরকে আমরা সেই ইনফরমেশনও জানিয়ে দেবো। তবে যারা ইতিমধ্যে ভাতা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ। 4 ফেব্রুয়ারির মধ্যে অ্যানেক্সার 3 সাবমিট করতে হবে, না হলে বন্ধ হয়ে যাবে আপনার এই ভাতা।